একটা জঙ্গি সরকারকে দীর্ঘদিন ধরে রাখতে গেলে যে পথ অবলম্বন করতে হয় সমস্ত রকম পথ অবলম্বন করছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস। এর আগে বহু রাজনৈতিক বিশ্লেষক এমনকি আমরা পর্যন্ত বলেছি যে বাংলাদেশের দাঙ্গা লাগলো বলে, কারণ মোহাম্মদ ইউনূস দাঙ্গা লাগিয়ে এই নির্বাচনটাকে স্তব্ধ করে দিয়ে নিজের ক্ষমতাটাকে আরো বেশি দূর সে ত্বরান্বিত করতে চাইছে। গতকাল রাত থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিংসার আগুন ছড়িয়ে গিয়েছে। একাধিক সংবাদ মাধ্যমের অফিসে দাও দাও করে জ্বলছে। এখনো পর্যন্ত কত সংবাদ মাধ্যমের কর্মী শেষ হয়ে গিয়েছে এটা জানা যাচ্ছে না। মানে ঘরের ভেতর জড়ো অবস্থায় যখন তারা কাজ করছে রাতের দিকে, সেই সময় অতর্কিত হামলা এবং তারপরেই অফিসের ভেতরে অগ্নিসংযোগ ঘটিয়ে দেওয়া হয়। বিশ্বের আর কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটে বলে কিন্তু আমার জানা নেই, কিন্তু এই পাশের জঙ্গি দেশ বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটে। দেশের 2024 সালে যখন ঘটনা ঘটেছিল গণ অভ্যুত্থান, তখনকার নেতা এই শরীফ ওসমান হাদি, তার নাকি মৃত্যু হয়েছে। এমন ঘটনা রাতারাতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে একেবারে ভারত বিরোধী স্লোগান তুলে বিক্ষোভকারীরা একের পর এক জায়গায় আগুন জ্বালাতে শুরু করে দেয়। অথচ ভারত এর ধারে কাছে নেই, ভারত এর ওপর কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না, কিন্তু নিজেদের জঙ্গি ভাবধারাকে বাঁচিয়ে রাখার জন্য একটা পথ দরকার। তো সেই কারণে জঙ্গিগুলোকে অনুপ্রাণিত করতে ভারত বিরোধী স্লোগান দিয়ে নিজের দেশের জিনিসপত্র সে ধ্বংস করছে। সরকারি সম্পত্তি তো ধ্বংস হয়েইছে, বহু সাধারণ মানুষজন তাদের বাড়িঘর পর্যন্ত অগ্নিসংযোগ করেছে। পিটিয়ে হত্যা, বেঁধে হত্যা, একের পর এক জায়গা থেকে এই হত্যা লীলার খবর সামনে উঠে আসছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় পোড়ানো হয়েছে। গতকাল রাতে আওয়ামী লীগের তো কিচ্ছু নেই, যেইগুলো ছিল সেইগুলোকে পর্যন্ত শেষ করে দেয়া হয়েছে। এমনকি শেখ হাসিনা সম্পর্কিত কোনো সম্পত্তি যদি সেখানে থাকে, সঙ্গে সঙ্গে সেইগুলোকে চিহ্নিতকরণ করে সেখানে অগ্নিসংযোগ ভাঙচুর চালানো হচ্ছে। এমনকি এরা ভারতীয় কূটনৈতিক যে কার্যালয় রয়েছে সেখানেও গতকাল রাতে অগ্নিসংযোগের চেষ্টা করে, যদিও বাংলাদেশের পুলিশ তারা এই অগ্নিসংযোগটা আটকেছে, কারণ তারা জানে যে কোনোভাবে যদি ভারতীয় কূটনৈতিক ব্যক্তিত্বের ওপরে হামলা, ভারতীয় কূটনৈতিক জায়গায় যদি হামলা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। তারা আপ্রাণ চেষ্টা করে অন্তত কূটনৈতিক দিকগুলোকে বাঁচানোর চেষ্টা করেছে। পরিস্থিতি এতটাই খারাপ, এই অস্বস্তিকর ভিডিওগুলো একেবারে দাবানলের মতন ছড়িয়ে পড়ে গোটা দেশে। বিক্ষোভকারী যারা রয়েছে বিভিন্ন জায়গায় সহিংস কার্যকলাপ করার জন্য তারা বাইরে বেরিয়ে পড়ে। এমনকি ভারতীয় হাই কমিশনের বাইরে রাতেও জড়ো হয় এবং সেখানে পাথর বৃষ্টি করে। এই হচ্ছে তারা। রাতের দিকে কি কাণ্ড ঘটিয়েছে শুনুন। আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বিভিন্ন গণমাধ্যমের যে অফিস রয়েছে সেই সমস্ত অফিসগুলোকে অগ্নিসংযোগ করে দেয়া হয়। সেই সময় অফিসের ভেতরে বিভিন্ন মানুষজন কাজ করছিলেন, বহু নরনারী ছিলেন। সে দেশের বৃহত্তম সংবাদ মাধ্যম প্রথম আলো, দ্য ডেইলি স্টার, এই সমস্ত অফিসগুলো এখন শুধুই ছাই। সেখানে এমন ভাবে আগুন দিয়েছে যে সবকিছু শেষ হয়ে গিয়েছে। কত মানুষ মারা গিয়েছে সেটা জানতে পারা যায়নি এখনো পর্যন্ত। দমকল বাহিনী তারা আগুন নেভানোর চেষ্টা করলেও তাদের ওপরেও হামলা হয়েছে। সাংবাদিক ও কর্মীরা তাদের ভবনের ভেতরে আটকা পড়ে গিয়েছিল। রাত 11টার দিকে এই বিক্ষোভকারীরা প্রথম আলোর যে কার্যালয় সেখানে পৌঁছয়, ভবনটি ভাঙচুর করে আগুন লাগায়। তারপরই এই বিক্ষোভকারীরা দ্য ডেইলি স্টার, বাংলাদেশের প্রথম সারির দৈনিক, সেখানে গিয়েও আগুন লাগিয়ে দেয়। দাঙ্গা শুধু রাজধানীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেই দাঙ্গা ছাপিয়ে যায় বাইরেতেও। দাঙ্গা এমন পর্যায়ে পৌঁছয় যে রাজধানীর বাইরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা, বেশিরভাগই বিক্ষোভকারীরাই হচ্ছে জঙ্গি।
সেই সমস্ত বিক্ষোভকারীরা রাজশাহীতে একটি আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্কিত যে সমস্ত সম্পত্তিগুলো ছিল সেই সমস্ত সম্পত্তিগুলোতে তারা ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ ঘটিয়ে দেয়, বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে, মহাসড়ক অবরোধ করে বসে থাকে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর চট্টগ্রামে একজন সাবেক মন্ত্রীর বাসভবনেও হামলা চালিয়ে যায়। এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে ভারতের তরফ থেকে কিচ্ছু বলা হয়নি। ভারত আগ বাড়িয়ে কেন কিছু বলবে? সে দেশের বিষয় সেই দেশ দেখুক। কিন্তু যেভাবে এরা বাড়াবাড়ি করছে তাতে ভারতের কিন্তু মনে হয় না বেশি দিন চুপ থাকা আর সম্ভব হবে। যেভাবে এরা ভারত বিরোধী স্লোগান তোলার চেষ্টা করছে, ভারত কিন্তু আর বেশি দিন এটা সহ্য করবে না। কারণ একটা সহ্যের সীমা ভারতের আছে। 7-এ নেই, 5-এ নেই, অথচ ভারতবর্ষকে এরা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। সহজ টার্গেট তো, কিছু বলছে না। সেই কারণে এরা ভারতের নাম নিয়ে এই সমস্ত নোংরামিগুলো করছে। যারা নোংরামি করছে, যারা অগ্নিসংযোগ করছে, প্রত্যেকে সেখানকার ওই মাদ্রাসা ছাপ জঙ্গি, এর বাইরে কিন্তু অন্য কেউ নয়। কারণ মাদ্রাসায় যারা থাকে তাদের মধ্যে বেশিরভাগই হয় অশিক্ষিত, এবং এদের মধ্যে ধর্মীয় গোঁড়ামি এমন জায়গায় ঢুকিয়ে দেওয়া হয় যে এরা খুব সহজে প্রভাবিত হয়ে যা খুশি তাই ঘটিয়ে যায়। আর এদের মধ্যে ধ্বংসাত্মক কার্যকলাপ যে পর্যায়ে ঢোকানো রয়েছে তাতে শুধুমাত্র একটু আগুন দেওয়ার প্রতীক্ষা, আর তাহলেই এরা হঠাৎ করে ফায়ার বোমের পরিণত হয়ে যাবে। আর সেটাই কিন্তু হচ্ছে বাংলাদেশে। কারণ বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসাগুলি রয়েছে সেখানে শিক্ষার নামে জঙ্গি তৈরি করা হয়, আর সেই জঙ্গিগুলি রাতভর এই ধরনের কাজকর্ম করছে। পরিষ্কার স্পষ্ট বার্তা, বাংলাদেশের পরিস্থিতিকে আরো উত্তাল করে তোলো, তাহলে আর নির্বাচন করতে হবে না, নির্বাচনের সম্মুখীন হতে হবে না। কারণ যে জঙ্গি সরকারটা মোহাম্মদ ইউনূস চালাচ্ছে, এই জঙ্গি সরকারটার স্থায়িত্ব যাতে আরো বেড়ে যায়, সেই কারণেই কিন্তু একেবারে ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশের জঙ্গি সরকার। এবার বাংলাদেশে কি হয়, কোন পর্যায়ে পৌঁছয়, এটাই কিন্তু দেখার বিষয়। নাকি বাংলাদেশের সাধারণ মানুষ এই জঙ্গিগুলির বিরুদ্ধে প্রতিবাদ তৈরি করতে পারে, এটাও দেখার বিষয়। কারণ তারাও তো সহ্য করছে, কত সহ্য করবে? সহ্যের তো একটা সীমা আছে। এদের নোংরামি বদমাইশি কত সেখানকার সাধারণ মানুষ সহ্য করে? ভারত তো বাইরে আছে, ভারতের কিছু যায় আসে না, কিন্তু সেখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের বাড়ির ভেতরে ঢুকে এরা অত্যাচার করছে। এরা এতটা নিকৃষ্ট যে এরা নিজের দেশে এখন ভাঙচুর চালাচ্ছে। এই নিকৃষ্ট পতঙ্গ কীটগুলো যদি বাইরে বেরিয়ে আসে, এরা গোটা সমাজকে দূষিত করে দিতে পারে। কাজেই সাবধানে আমাদের প্রত্যেককে থাকতে হবে। কারণ এরা এতটা হিংস্র, এতটা নরপিশাচ, এতটাই কীট পতঙ্গের সমান যে এদেরকে কোনোভাবে সুযোগ দিলে চলবে না। ভারত কোনো রকম পদক্ষেপ নেয় কিনা এটাই এখন দেখার বিষয়। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর তারই সঙ্গে বাংলাদেশের এই পরিস্থিতি ঠিক কেন ঘটানো হলো, কি মনে হয় আপনাদের, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।